হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম। আর আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার 8 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আজ আমরা এর পার্ট 2 অর্থাৎ ধান নিয়ে আলোচনা করব। ধান ভারতের কোথায় কোথায় চাষ করা হয়, কত রকমের ধান হয়, ধান কিভাবে চাষ করা হয়, এর সমস্ত কিছু পদ্ধতি সম্পর্কে আজ আমরা জানব। এর আগে পার্ট 1 আপলোড করেছি, তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে তোমরা যাও, চ্যানেলে ভিজিট করো, সেখানে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সহজেই খুঁজে পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা জেনে নিই ভারতের কোথায় কোথায় ধান চাষ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ুতে ধান চাষ হয়। আর ধান থেকে আমরা কি পাই? ধান থেকে আমরা চাল পাই। সেই চালে 79.1% কার্বোহাইড্রেট, 6% প্রোটিন, 0.4% বিভিন্ন মৌল, এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স আর আরও অন্যান্য কিছু ভিটামিন থাকে। ধান জাতিগত বৈশিষ্ট্য অনুসারে বা চাষ করার পদ্ধতি অনুসারে ধান 3 রকমের। আউশ ধান বা শরৎকালীন ধান, অর্থাৎ আউশ ধান তোলা হয় শরৎকালে। আমন ধান বা শীতকালীন ধান, অর্থাৎ আমন ধান তোলা হয় শীতকালে। বোরো ধান বা গ্রীষ্মকালীন ধান, অর্থাৎ বোরো ধান তোলা হয় গ্রীষ্মকালে। এবার আমরা এই 3 প্রকার ধানের চাষের পদ্ধতি সম্পর্কে জানব। চলো প্রথমেই আমরা জানব আউশ ধান সম্পর্কে। আউশ ধান সাধারণত জমিতে একেবারে সরাসরি বোনা হয়, তাই এই চাষের পদ্ধতি আমন ও বোরো ধানের চাষের পদ্ধতি থেকে একটু আলাদা। সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই জমি তৈরি করে জমিতে ধান বোনা হয়। পলি, দোআঁশ বা এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই আউশ ধান বোনা হয়। কোনো কোনো অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বুনে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয়। প্রথমে আমরা জেনে নেব বীজতলা কী। যে ছোট জমিতে বীজ বপন করে চারাগাছ তৈরি করা হয় তাকে বীজতলা বলে। অর্থাৎ প্রথমে যখন ধান চাষ করা হয় কোনো বড় জমিতে ধান লাগানো হয় না, প্রথমে একটা ছোট জায়গায় বীজগুলো বোনা হয়, ধানের বীজগুলো বোনা হয় একটা ছোট জায়গায়। তখন যখন ওখানে ছোট ছোট চারা গাছ জন্মায় সেই বীজ থেকে, পরে সেই চারাগুলো তুলে নিয়ে গিয়ে বড় জমিতে রোপণ করা হয়। তো যেই ছোট যে জমিটা তৈরি করা হয় বীজ বোনার জন্য, সেটাকে বলা হয় বীজতলা। ঠিক আছে, তাহলে আউশ ধান কিন্তু বলছে সরাসরি একেবারে জমিতে চাষ করলেও হয়, মানে বীজতলা প্রয়োজন হয় না। কিন্তু এখনও কোনো কোনো অঞ্চলে সরাসরি বীজ না বুনে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয়। আউশ ধান পলি, দোআঁশ বা এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই বোনা হয়। নেক্সট আমরা জানব আমন ধান সম্পর্কে। যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়, তাহলে আমন ধানের চাষ করা হয় বর্ষাকালে। তবে কাদা মাটি বা এঁটেল মাটি এই চাষের জন্য ভালো। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়। আমাদের দেশে প্রায় কয়েক হাজার জাতের আমন ধান রয়েছে। বিভিন্ন প্রকার দেশি জাতগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলো হলো ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনাই 23, বাসমতি প্রভৃতি। আমন ধানের চাষের জন্য আগে বীজতলা বীজ ফেলে চারাগাছ তৈরি করা হয়, এরপরে চাষের জমিতে চারাগাছগুলো রোপণ করা হয়। বীজতলায় ফেলার আগে বীজগুলো শোধন করে নেওয়া দরকার। তাহলে আমন ধান কিন্তু সরাসরি আউশ ধানের মতো জমিতে চাষ করা হয় না। আমন ধান চাষ করার জন্য কি করতে হয়? প্রথমে বীজতলায় বীজগুলো ফেলতে হয়, দিয়ে সেখানে যখন চারাগাছ জন্মায় তারপর সেই চারাগাছটা তুলে নিয়ে বড় জমিতে লাগানো হয়। পশ্চিমবঙ্গে আমাদের আমন ধানের চাষই বেশি হয় এবং কাদা মাটিতে এই চাষ ভালো হয়। নেক্সট আমরা দেখব বোরো ধান। আমন ধান কাটার পরে বীজতলা তৈরি করে এই ধরনের ধান রোপণ করা হয়, আর মার্চ এপ্রিল মাস নাগাদ ধান কাটা হয়। সেই সব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে, সেখানেই বোরো ধানের চাষ হয়। আচ্ছা, তাহলে বোরো ধান কী হয়? আমন ধান যখন কেটে নেয় তারপর সেই বীজতলা তৈরি করে বোরো ধান রোপণ করা হয়, আর মার্চ এপ্রিল মাসে সেই বোরো ধান কেটে নেওয়া হয়। আর বোরো ধান সেই সব জায়গাতেই চাষ করা হয় যেই সব জায়গায় কী আছে? জলসেচের ভালো ব্যবস্থা করা আছে।
দেখো একটা চার্টের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো আউশ, আমন এবং বোরো ধান কখন বীজতলা তৈরি করা হয়, কখন রোপণ করা হয়, কখন ধান বোনা হয় এবং কখন ধান কাটা হয়। আউশ ধান দেখো বীজতলা তৈরি করা হয় না, সরাসরি কী হয়, ধান বোনা হয়। কখন বোনা হয়? উত্তরবঙ্গে মার্চ এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে মে জুন মাসে। আর ধান কাটা হয় কখন? জুলাই সেপ্টেম্বর মাসে। আমন ধান কি বীজতলা তৈরি করা হয়, আগেই দেখলাম আমন ধানে বীজতলা তৈরি করতে হয়, সেটা কখন করা হয়? জুন জুলাই মাসে। যে মানে বীজতলায় তখন জুন জুলাই মাসে কি করে, বীজগুলো ফেলে দেয়, দিয়ে যখন সেখান থেকে চারাগাছ জন্মায় সেই চারাগাছটা তুলে নিয়ে ধান রোপণ করা হয় কখন? জুলাই আগস্ট মাসে। দিয়ে তারপর সেই ধানটা কাটা হয় ডিসেম্বর জানুয়ারি মাসে। নেক্সট বোরো ধান। বোরো ধানের বীজতলা তৈরি করা হয় কখন? নভেম্বর মাসে। নভেম্বর মাসে বীজতলা তৈরি করে ধানটা রোপণ করা হয় ডিসেম্বর মাসে এবং এপ্রিল মে মাসে সেই ধানটা কাটা হয়। নেক্সট আমরা দেখো ধান কত তাড়াতাড়ি পাকে তার ভিত্তিতেও আবার ধানকে 3 ভাগে ভাগ করছে। আগে তো আমরা দেখলাম চাষের পদ্ধতি অনুসারে, এবার দেখব ধান পাকা কত তাড়াতাড়ি পাকে সেই দিক থেকে আবার 3 ভাগে ভাগ করছে। কীরকম? জলদি জাত বা স্বল্পমেয়াদী জাত, মানে কি, যে ধান খুব জলদি পাকে অর্থাৎ খুব তাড়াতাড়ি পেকে যায়, যেমন কি রত্না জাতের ধান, সেটা কি হয় 95 থেকে 115 অর্থাৎ 95 থেকে 115 দিনের মধ্যেই পেকে যায়। নেক্সট মাঝারি জাত বা মধ্যমেয়াদী জাত, ধান পাকতে মাঝারি সময় লাগে, যেমন কি জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান 116 থেকে 135 দিনের মধ্যে পাকে। নেক্সট নাবি জাত বা দীর্ঘমেয়াদী জাত, নাম শুনে বুঝতে পারছি ধান পাকতে বেশি দিন সময় লাগে, প্রায় 140 থেকে 150। নেক্সট আমরা জানব গোল্ডেন রাইস কি না, ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধান তৈরি করেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো গোল্ডেন রাইসটা কৃত্রিম ধান, এটা কৃষি বিজ্ঞানীরা কি করেছে, তৈরি করেছেন কি জন্য না, ভিটামিন এর চাহিদা মেটানোর জন্য। এটা হলো গোল্ডেন রাইস। নেক্সট তাহলে আমরা এবারে ধান চাষের পদ্ধতিগুলো সম্পর্কে জানব। ধান চাষের পদ্ধতির প্রথম ধাপ হলো বীজ বাছাই। অবশ্যই বীজ তো বাছাই করতেই হবে, ভালো বীজ খারাপ বীজকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করছে না, ঘন নুন জলে বীজগুলোকে ডুবিয়ে নাড়ানো হলে সুস্থ আর পুষ্ট বীজগুলো ভারী বলে জলে ডুবে যায়, আর বীজগুলোকে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিতে হয়। তাহলে তোমরা আগের দিন ক্লাসে পার্ট 1-এ একটা ব্যাপার বলেছিলাম যে চাষিরা কিভাবে যাচাই করে বীজ ভালো না খারাপ। কি করে না, একটা গ্লাসে এক মুঠো বীজ ফেলে দেয়, যে বীজগুলো ভালো সেগুলো ভারী হয় তাই ওরা ডুবে যায়, আর যে বীজগুলো খারাপ বা পোকা ধরেছে সেগুলো কি হয়, ভেতর থেকে ফাঁপা হয়, হালকা হয়, তাই ওরা জলে ওপর ভাসে। তাহলে এরকমভাবে চাষিরা প্রথমে কি করে, বীজ বাছাই করে। নেক্সট দেখো সেকেন্ড ধাপ হচ্ছে বীজ শোধন। বীজকে বাছাই করার পর কি করে, বীজকে শোধন করে। শোধন করা মানে হলো বীজটার মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে সেটাকে আগে ধ্বংস করতে হবে, তারপর বোনা। সেই শোধন কাজটা দুরকম পদ্ধতিতে হয়, শুষ্ক শোধন পদ্ধতি আর সিক্ত শোধন পদ্ধতি। শুষ্ক শোধন পদ্ধতি কি না, জমিতে সরাসরি বীজ বোনার জন্য বা শুকনো বীজতলায় বীজ বোনার জন্য এই পদ্ধতি কাজে লাগে। শুকনো বীজতলা কি না, শুকনো বীজতলা মানে হলো যে বীজতলায় মাটি শুকনো বা কম ভেজা থাকে তাকে বলা হয় শুকনো বীজতলা বা শুষ্ক বীজতলা। এখানে কি হয়, মাটিতে জল জমে থাকে না, বীজ বপনের পর প্রয়োজন মতো জল দেওয়া হয়, এটা হলো শুষ্ক বীজতলা। সেই শুকনো বীজতলায় বীজ বোনার জন্য এই পদ্ধতি কাজে লাগে। কোন পদ্ধতি? শুষ্ক শোধন পদ্ধতি। সেখানে কি করে না, বীজবাহিত রোগ জীবাণু ধ্বংস করার জন্য বীজের সঙ্গে রাসায়নিক পদার্থে গুঁড়ো মেশানো হয়। তাহলে শুষ্ক শোধন পদ্ধতিতে কি করে না, বীজের সাথে রাসায়নিকের পদার্থে গুঁড়ো মিশিয়ে দেয় যাতে রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। সেকেন্ড পদ্ধতি কি, সিক্ত শোধন পদ্ধতি। সিক্ত বীজতলায় অঙ্কুরিত বীজ বোনার জন্য। এবারে বলবে সিক্ত বীজতলা কি না, সিক্ত বীজতলা হলো যে বীজতলায় মাটি সবসময় ভেজা বা স্যাঁতসেঁতে রাখা হয় তাকে সিক্ত বীজতলা বলে।
তাহলে সিক্ত বীজতলায় অঙ্কুরিত বীজ বোনার জন্য কি করা হয়? এই পদ্ধতি উপযোগী। কোন পদ্ধতি? না সিক্ত শোধন পদ্ধতি। এই পদ্ধতিতে কি করে? না বীজবাহিত রোগ জীবাণু ধ্বংসের জন্য বীজগুলোকে রাসায়নিক পদার্থের জলীয় মিশ্রণে ভিজিয়ে রাখা হয়। অনেক সময় উষ্ণ জলেও বীজ শোধন করা হয়। তাহলে শুষ্ক শোধন পদ্ধতিতে কি করে? বীজগুলোর সাথে রাসায়নিক পদার্থের গুঁড়ো মেশানো হয়। আর সিক্ত শোধন পদ্ধতিতে কি করে? বীজগুলো রাসায়নিক পদার্থের জলীয় মিশ্রণে ভিজিয়ে রাখা হয়। এইভাবে কি করে? বীজ শোধন করে। শোধন করা মানে কি? আগেই বললাম, রোগ জীবাণু থাকলে বীজের মধ্যে সেটাকে ধ্বংস করে দেওয়া, তবে সেটা বোনার জন্য উপযোগী হবে। ধান চাষের তৃতীয় ধাপ কি? না বীজতলা প্রস্তুতি ও চারাগাছ তৈরি। বীজতলা প্রস্তুত করতে হবে। এবারে বীজ শোধন করা হলে এবার কি করতে হবে? বীজগুলো বীজতলায় ফেলতে হবে। তার জন্য দু রকমের বীজতলা প্রস্তুত করা হয়েছে। শুষ্ক বীজতলা অর্থাৎ শুকনো বীজতলা, 2 নম্বর সিক্ত বা কাদান বীজতলা মানে ভেজা। তাহলে শুষ্ক বীজতলা কি বলছে? খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে শুষ্ক বীজতলা উপযোগী। হালকা লাঙল দিয়ে জমি 2-1 বার চষে জমির আগাছা নির্মূল করা হয়। জমি চষার সময় যথাযথ পরিমাণে জৈব বা অজৈব সার ব্যবহার করা হয়। চারাগাছগুলো 5-6টি পাতা বিশিষ্ট আর 12 থেকে 15 সেমি লম্বা হলে রোপণের উপযোগী হয়ে ওঠে। তাহলে শুষ্ক বীজতলায় কি করছে? আগে বলো, শুষ্ক বীজতলা কীরকম জায়গায় করা হয়? না যে জায়গায় ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের জন্য শুষ্ক বীজতলা প্রয়োজন। সেখানে কি করা হয়? প্রথমে হালকা লাঙল দিয়ে জমি 2-1 বার চষে নেওয়া হয় এবং জমিতে যদি কোনো আগাছা থাকে, মানে কোনো অপ্রয়োজনীয় উদ্ভিদ কিছু জন্মে থাকে, সেগুলোকে প্রথমে নির্মূল করা হয়। দিয়ে তারপর সেখানে জৈব সার বা অজৈব সার প্রয়োগ করা হয়। দিয়ে তখন বীজ ছড়ানো হয়। এবারে সেই চারা গাছগুলো যখন 5-6টি পাতা বিশিষ্ট বা 12 থেকে 15 সেমি লম্বা যখন হয়ে যায়, তখন সেগুলো তুলে বড় জমিতে চাষ করা হয়। 2 নম্বর দেখো সিক্ত বীজতলা বা কাদান বীজতলা। নির্বাচিত জমিতে জল বেঁধে রেখে জৈব সার দেওয়া হয়। অর্থাৎ যে ছোট জমি যেটা বীজতলা তৈরি করব, সেখানে জলটাকে বেঁধে রাখা হয়, মানে জলটাকে জমিয়ে রাখা হয়। কেন? যাতে ওই জায়গাটা কাদা কাদা হয়ে যায়, ওই জন্য দিয়ে রাখা হয়। এবং সেখানে তখন কি হয়? জৈব সার দেওয়া হয়। জৈব সার অজৈব সার কি জিনিসটা সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। মাটি নরম হয়ে উঠলেই জমি চষতে হয়, ফলে কয়েকদিনের মধ্যে মাটি কাদা কাদা হয়ে যায়। জমিতে পরিমাণ মতো অজৈব সার দেওয়া হয়। এরপর বীজতলায় অঙ্কুরিত বীজ বোনা হয়। পর্যায়ক্রমে বীজতলাকে শুকনো আর জলসেচ করার ফলে চারাগাছগুলো মূলের বৃদ্ধি ভালো হয়। প্রয়োজন মতো কীটনাশক ওষুধ ও সার দেওয়া হয়। তাহলে যখন জমিটা একটু কাদা কাদা হয়ে যাবে, তখন তার ওপর কি করা হয়? অজৈব সার দেওয়া হয় এবং বীজগুলো বোনা হয়। সেই বীজগুলো থেকে যখন চারাগাছগুলো হয়ে যায়, তখন সেগুলোকে তুলে আবার বড় জমিতে লাগানো হয়। যদি প্রয়োজন হয় তাহলে কীটনাশকের ওষুধ বা সার এইসব দিতে হয়। বীজতলায় চারাগাছ জন্মানোর পর কি করতে হবে? বড় জমিতে রোপণ করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? এবার নেক্সট 4 নম্বর ধাপ জমি তৈরি। সেটাও 2 রকম পদ্ধতিতে আছে। শুষ্ক পদ্ধতি, সিক্ত বা কাদান জমি তৈরি। শুষ্ক পদ্ধতি কি? না আউশ ধান ও কোনো অঞ্চলে নিচু জমিতে আমন ধান চাষ করার সময় বীজতলা ব্যবহার না করে জমিতে সরাসরি বীজ বোনা হয়। রবি শস্য তুলে নেওয়ার পরেই 2-1 বার চাষে জমি ফেলে রাখা হয়। তার ফলে জমির আগাছাগুলো নষ্ট হয় আর জমি বেশ শুকনো হয়। জমিতে পরিমাণ মতো জৈব সার আর অজৈব সার দেওয়া হয়। তাহলে এখানে কি বলছে? আউশ ধান। আমরা আগেই দেখলাম আউশ ধান কিন্তু বীজতলার প্রয়োজন হয় না, সরাসরি কি হয়? জমিতে রোপণ করা হয়। এমন কিছু অঞ্চল আছে যেখানে বলছে আমন ধানও সরাসরি বীজতলা ব্যবহার না করে সরাসরি রোপণ করা হয়। নেক্সট কি? সিক্ত বা কাদান জমি তৈরি। সিক্ত বীজতলা থেকে ধানের গাছ চারা গাছ রোপণ করার জন্য সিক্ত বা কাদান জমি তৈরি করা হয়। আগে আমরা দেখলাম 2 রকম বীজতলা ছিল, শুষ্ক বীজতলা এবং সিক্ত বীজতলা। তাহলে সিক্ত বীজতলা থেকে যে চারা গাছগুলো পাবো, সেগুলো আমরা রোপণ করব কোথায়? সিক্ত জমিতে। সেই সিক্ত জমিটা আমাদের তৈরি করতে হবে। শুষ্ক পদ্ধতির মতো রবি শস্য তুলে নেওয়ার পর 2-1 বার চষে জমি
ফেলে রাখা হয়। এই সময় জমিতে 5 সেন্টিমিটারের মতো গভীর জল 2-4 দিন বেঁধে রেখে লাঙল দিয়ে কয়েকবার চষলে মাটি কাদা কাদা হয়ে যায়। শেষবার জমি চষার সময় প্রয়োজন মতো জৈব ও অজৈব সার দেওয়া হয়। তাহলে কি বলছে, এখানে রবি শস্য তুলে নেওয়ার পর একবার জমিটা চষে ফেলে রেখে দেয়। এরপর কি করে 5 সেন্টিমিটারের মতো গভীর একটা জল জমা রাখে 2-4 দিন ধরে, দিয়ে সেখানে যখন কাদা কাদা হয়ে যায় তখন ওখানে চারা গাছগুলো রোপণ করে। তাহলে এবার দেখব ধান চাষের পঞ্চম ধাপ, বীজ বোনা আর চারা গাছ রোপণ। বীজ বোনা। আউশ ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়। আউশ ধানের সময় তো বীজ তোলার দরকার নেই, সরাসরি কি করবে, জমিতে রোপণ করা হয়। মাটি বেশ নরম থাকতে থাকতেই হাতে করে ছিটিয়ে বা জমি চষার সময় লাঙলের পেছনে তৈরি হওয়া খাতে হাত দিয়ে বীজ ফেলে বা বীজ বপন যন্ত্রের সাহায্যে জমিতে বীজ বোনা হয়। তাহলে বলছে মাটি চষার পর হাতে করে ছিটিয়ে ছিটিয়ে অথবা বীজ বপন যন্ত্রের সাহায্যে জমিতে আউশ ধানের বীজটা হয়। নেক্সট আমরা দেখব চারা গাছ রোপণ। সকালের দিকের বীজতলা থেকে চারা গাছগুলোকে সাবধানে তুলে আনা হয়। তারপর তৈরি জমিতে 2-3 সেন্টিমিটারের মতো জল বেঁধে রেখে সারিবদ্ধভাবে চারা গাছগুলো রোপণ করা হয়। তোমরা এটা দেখেও থাকবে, কোনো জমিতে যদি চাষ করতে দেখো চাষিদের, দেখবে ওরা সবাই কি করে, একটা হাতে এক মুঠো চারা গাছ ধরে রাখে, ধান গাছের চারা গাছ, আর একটা হাতে বুনে এরকম করে ফাঁকা ফাঁকা বলছে 2-3 সেন্টিমিটারের মতো জায়গা রেখে রেখে কি করে ধান চারাগুলো বোনে, অর্থাৎ রোপণ করে। নেক্সট 6 নাম্বার হচ্ছে সার প্রয়োগ। দেখো কি বলছে, জমির উর্বরতার মান আর ধানের জাত অনুসারে সারের প্রকার আর মাত্রা বিভিন্ন রকমের হয়। এক্ষেত্রে জৈব আর অজৈব দুরকম সারই ব্যবহার করা হয়। তাহলে বলছে যে ধানের জমিতে জৈব সার এবং অজৈব সার দুরকমই ব্যবহার করা হয়। এখনও বলছে জৈব এবং অজৈব সার কি, সেটা বা কীরকমভাবে প্রস্তুত করা হয় সব আগের ভিডিওতে বলা আছে, তোমরা এখনও গিয়ে দেখে নিতে পারো যারা যারা এখনও দেখোনি। নেক্সট ধান চাষের 7 নম্বর ধাপ, অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা। ধান জমিতে সময়ে সময়ে নিড়ান দিলে জমির আগাছা সহজে দমন করা যায়। আগাছা তো দমন করতেই হবে, কারণ ধান গাছের চারিপাশে যদি অপ্রয়োজনীয় কিছু অন্য গাছ বেরিয়ে যায় সেটা ধান চাষের পক্ষে ক্ষতিকর। তাই ধান গাছের চারিপাশে যদি কোনো আগাছা থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে। মাটিও নরম থাকে আর চারা গাছগুলোর বৃদ্ধিও ভালো হয় এতে। অনেক সময় রাসায়নিক আগাছানাশক পদার্থ ব্যবহার করেও ধান জমির আগাছা ধ্বংস করা হয়। 8 নম্বর পদ্ধতি দেখো, জলসেচ। রোপণ করা আউশ, আমন আর বোরো ধানের বেড়ে ওঠার সময় পরিণত অবস্থায় গাছের গোড়ায় 30 মিলিলিটার থেকে 50 মিলিমিটার গভীর জল থাকা প্রয়োজন। এছাড়াও খারিফ ঋতুতে অনিয়মিত বৃষ্টিপাতে প্রাক খারিফ ও বোরো ধান চাষে নিয়মিত জলসেচের প্রয়োজন হয়। 9 নম্বর দেখো, ফসল তোলা। সব শেষে আমরা কি করব, ফসল তুলব, তাই তো। ফসল তুলে আটি বেঁধে খামারে তোলা হয়। এরপর মাড়াই করে দানাগুলোকে খড় থেকে আলাদা করে নেওয়া হয়। মাড়াই কি সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা আগের ভিডিওটা দেখে নাও। আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এইভাবেই আমার পাশে থেকো এবং পরবর্তী ক্লাসে আমরা আম চাষ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।